এরকমই দুপুরবেলা আমরা পার্টি অফিসে বসে টিভি দেখছিলাম, তখন দেখছিলাম যে বিজেপি হারছে, তৃণমূল জিতছে, খেলা হবে, স্লোগান, তৃণমূলের পতাকা নিয়ে একদম ঘিরে ফেললো, বোমাবাজি শুরু করে দিল। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, একদিকে ভোটের রেজাল্ট আর অন্যদিকে রক্ত। গলায় তার পেঁচিয়ে টানতে টানতে আমাকে আর মাকে মারধর করতে করতে ভাইকে টানতে টানতে নিয়ে এসে ওখানে পিটিয়ে পিটিয়ে মুখ থেতো করে ইট দিয়ে। দাদা, অভিজিৎ সরকারের বাড়িটা কোন দিকে? দাদা, আপনি তো অভিজিৎ সরকারের দাদা। নমস্কার। নমস্কার। আপনার পাড়ায় এলাম এবং আস্তে আস্তে দেখছিলাম যে এখানে আপনার ছোট ভাইয়ের অভিজিৎ সরকারের একটা ছবি রয়েছে, একটা কেন একাধিক ছবি রয়েছে এবং পুরো পাড়া জুড়ে গেরুয়া পতাকা। তো বিজেপি তো এখন ক্ষমতায় এসেছে, কেউ যোগাযোগ করেছে? হ্যাঁ, দেখুন, জেলা সভাপতি করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের দাদা, এখন উনি মুখ্যমন্ত্রী হয়েছে, তার সঙ্গে যে আমাদের একটা যোগাযোগ ছিল তার অফিস থেকে, তারা ফোন করেছিল। আচ্ছা, 5 বছর তো কেটে গেল, কি মনে হচ্ছে এখন বিচার হবে? সুবিচারের আশাতেই তো আজকে 5টা বছর অত্যাচারিত হওয়ার পরেও দাঁতে দাঁত চিপে লড়াই করে চুপচাপ ছিলাম। এখন তো সেই সময় এসেছে। অভিজিৎ তো আপনার ছোট ভাই, আপনার থেকে কত বছরের ছোট? আমার থেকে 6 বছরের ছোট ছিল। দুজনে একসঙ্গে গাড়িতে করে যেতাম, বাইকে করে, মানে ভাই চালাতো, আমি পিছনেই বসে থাকতাম। আচ্ছা আচ্ছা। গাড়িও যখন চালাতো আমাকে, ও চালাতো, আমি বসতাম, আমি তো চালাতে পারতাম না। আর কোনো জিনিস কেনার আগে বা কিছু করার আগে আমার সঙ্গে কথা বলতো। আবার যদি কিছু দুষ্টুমি করতো, নিয়ে এসে বলতো দাদা বলেছে বাড়িতে, মানে আমাকে ফাঁসিয়ে দিত। তো দুজনে কি একই সঙ্গে বিজেপিতে জয়েন করেছিলেন? না, বিজেপি প্রথমে যেটা হচ্ছে, মানে প্রথমে বিশ্ব হিন্দু পরিষদ আমি করতাম। আচ্ছা, কত সালে? অনেক বছর আগে। ওকে। আমি তো তখন করতাম, তখন আপনার 2008 থেকে বিশ্ব হিন্দু পরিষদ করেছি এবং আমার পদও ছিল। তারপরে ও বিশ্ব হিন্দু পরিষদে ঢুকে তারপরে বিজেপি করলো, প্রথম বিজেপি ওই করেছিল, সেখান থেকে আমাকে বিজেপিতে টেনে নিয়ে গেল। তারপর ট্রেড ইউনিয়ন করতো। আচ্ছা, তো ইউনিয়ন রেজিস্ট্রেশনও করেছিল। আমরা তো এটাও শুনেছি যে ও প্রতিমা বানাতো। হ্যাঁ, তো কাজ ছিল ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, তো এখানেই কি বানাতো? হ্যাঁ, সামনে। আচ্ছা, আর আপনি কি কখনো কখনো যেতেন সেখানে? আমি তো ওখানেই বসে থাকতাম, ওর সঙ্গেই দেখতাম, আচ্ছা, শেখার চেষ্টা করতাম, কিন্তু হয়ে ওঠেনি আজ অব্দি। আচ্ছা, তো প্রতিমা বানানোর পাশাপাশি ওর আরো একটা শখ ছিল যে কুকুরদের, রাস্তার কুকুরদের তুলে নিয়ে আসা। বিভিন্ন জায়গা থেকে রাস্তায় শিয়ালদা ফিয়ালদা কোথাও কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কার পা কেটে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, এক গাদা কুকুর সব তুলে নিয়ে আসতো। তার ডাক্তার ছিল একজন, একটা ছোটখাটো হসপিটাল করেছিল, অক্সিজেন সিলিন্ডার ফিলিন্ডার সবকিছু দিয়ে একটা ছোটখাটো যেন হসপিটাল হয়, স্বাস্থ্যকেন্দ্র, এনজিও চালাতো, এনজিওর নাম দিয়ে এটা করেও ছিল। বিভিন্ন জায়গা দিয়ে কুকুর নিয়ে আসতো। কোনো কুকুর মানে বাচ্চা দেবে, সেটাকে এনে এখানে তার বাচ্চাগুলো হওয়াতো, আবার সেই জায়গায় ছেড়ে দিয়ে আসতো। কিছু রয়ে গেছে আমাদের এখানে। ওর তো কুকুরের প্রতি এই যে ভালোবাসা, সেটা কি একদম ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলায়, মানে অনেক আগেকার কথা বলছি। তখন একদিন আমরা মাঝরাত্রি, তখন আমাদের ওই ছোট ঘরটা যে দেখেছে, একটাই ঘর, আমরা সবাই মিলে থাকতাম, বাবা মা আমি। হঠাৎ রাত্রিবেলা কুকুরের আওয়াজ হচ্ছে ঘরের ভেতর থেকে, বুঝতে পারছি না, সবাই মিলে লাফ দিয়ে উঠে দেখছি খাটের তখনও চুপ করে রয়েছে। ওই প্রথম বললো আমি না নিয়ে এসছি বাচ্চাটাকে, কি করবো এখন, সেই রাত্রির বাবা মা আর ফেলাও তো যাবে না, একটা ছোট কুকুর, সেই কুকুর রাখা শুরু হলো। সেটা সম্ভবত 2003 কি 4 হবে। আচ্ছা, তখন ও নিজেও তো অনেক ছোট, একদম ছোট, তখন কোথা থেকে থেকে একটা তুলে নিয়ে এসেছিল কুকুরের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই থেকেই শুরু হয়ে গেল। তো ভাই তো এখন অনেক দিন হয়ে গেল আর আপনাদের মধ্যে নেই। আপনার মায়েরও বয়স হয়েছে, তো মা কি মাঝে মাঝে এখন বলে? তো রোজই বলে, শুধু বলেই না, দেখুন আমি একটা অন্য বাড়িতে চলে গেছি পাশেই,
কিন্তু আমার মা কিন্তু সেই পুরনো ভাঙা বাড়িতেই পড়ে রয়েছে। স্মৃতি আঁকড়ে। হ্যাঁ, ভোট পরবর্তী হিংসায় যে বাড়ি ধ্বংস করে দিয়ে গেছিল, কোনো রকমে যতটা পেরেছি আমি সারিয়েছি, কিন্তু মা ওই বাড়িতেই রয়েছে। মা কিন্তু আর নতুন বাড়িতে যায়। অভিজিতের মা এখনো হয়তো অপেক্ষা ভরে রাস্তার দিকে তাকিয়ে থাকেন। তার মনে হয়তো এখনো অপেক্ষা রয়েছে যে তার সন্তান ফিরে আসবে এবং বলবে, মা একটু ভাত বেড়ে দাও তো। কথাগুলো বাতাসে ভেসে বেড়ায়, আর দেওয়ালে টাঙানো অভিজিতের ছবিটা বলে, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। ওখানে থাকে, পুরনো বাড়িটাই মা থাকে। মা এখন আমার সঙ্গে নতুন বাড়িতে থাকেন। বলছে ছেলে যেই বাড়ি দিয়ে গেছে আমি সেই জীবনটা ওখানেই কাটাবো। এবং এখন অবধি আমার ভাই সেই আলমারিতে রাখা কাপড় আমার মা এখনো রোজ ধুয়েই যাচ্ছে। যে ছেলে এসে হয়তো পরবে নতুন কাপড়, রোজ আমার মা বিকেলবেলা ভাইয়ের একটা একটা করে জামা প্যান্ট কাচে, আবার শুকিয়ে আবার আলমারিতে তুলে রাখে। ভোট পরবর্তী হিংসা যেটা আপনি এক্ষুনি উল্লেখ করলেন, সেটা আপনি নিজে দেখেছেন, নিজের ভাইকে হারিয়েছেন। সেই সময়কার স্মৃতিটা কতটা ভয়াবহ ছিল? যার সঙ্গে হয়েছে সেই ভয়াবহতাটা সেই জানতে পারবে, এবং বলে তো এই অনুভব করানো যাবে না যে সেই মুহূর্তে আমি বাঁচবো, মাকে বাঁচাবো, ভাইকে বাঁচাবো, কুকুরগুলোকে মেরে ফেলছে, আটকাতে পারছি না, ভাইকে চোখের সামনে কুকুরগুলোকে কিভাবে মারছে? লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারলো। আর এই যে 5টা ছোট ছোট বাচ্চা দিয়েছেন, তুলে আছাড় মারলো, বাচ্চাগুলো ফেটে গেল ফাটাস্ত। এই জিনিস আমরা কোনোদিন দেখিনি। কষ্ট হলো, ভাই তো কেঁদে কেঁদে তার জন্য একটা ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়লো সঙ্গে। আমরা দেখেছি সেই ভিডিও। একের পর এক আমার অফিস, বাড়ি, এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে। অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম, এই দেখুন এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? বিশ্বজিৎ বাবু, একটা জিনিস জানতে চাইবো আপনার থেকে, সেটা হচ্ছে যেদিন রেজাল্ট বেরোলো ভোটের 2রা মে 2021, এক্স্যাক্টলি কি হয়েছিল? দেখুন, এরকমই দুপুর বেলা আমরা পার্টি অফিসে বসে টিভি দেখছিলাম। তখন দেখছিলাম যে বিজেপি হারছে, তৃণমূল জিতছে। মনের মধ্যে একটা তো ভয় আশঙ্কা থেকেই থাকে। তো তার মধ্যে দেখলাম পুরো পার্টি অফিসে এই এলাকা পুরো তৃণমূল বাহিনী একদম সবুজ আবির মেঘে খেলা হবে স্লোগান, তৃণমূলের পতাকা নিয়ে একদম ঘিরে ফেললো, বোমাবাজি শুরু করে দিল। পুরো আমাদের এই পুরো জায়গা বোম, হ্যাঁ, বোমের ছবি ভিডিও সবই যাচ্ছে। আচ্ছা, বোম মারতে শুরু করলো। তারপর আমি আমার ভাই তখন পার্টি অফিস থেকে বেরোলাম, আমাদের সামনে বোম মারলো। আমরা আইডেন্টিফাই করলাম, পুলিশ দাঁড়িয়ে, পুলিশের সামনে আমরাই ফোন করেছিলাম, ফোন ধরছে, ফোন কেটে দিচ্ছি। তারপরেও একজন পুলিশ ছিল, দীপঙ্কর রহমান, বাইকে করে, তার ভিডিও রয়েছে। ওদের সামনেই বোম মারলো এবং ওদের সামনেই মারধর শুরু হলো। মারধর করতে করতে পার্টি অফিস ভাঙচুর করলো, আগুন লাগিয়ে দিল। এনজিও অফিস, বাইরে যে এনজিও অফিসটা ছিল, যেখানে সেই ছোট ছোট কুকুর ছিল, আমরা দৌড়ে গেলাম। আমাদের চোখের সামনে সেই মা কুকুর, বাচ্চা কুকুরকে মেরে দিল, আমাদের মারধর করলো। বাঁচার জন্য এই গলিটা দিয়ে আমরা দৌড়ে আমাদের বাড়িতে গেলাম। তখন ভাই ওই লাইভ ভিডিওটা করছিল যে কি অত্যাচার এখানে করছে। তার মধ্যে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গেল, ঢুকে গিয়ে ভাইকে গলায় তার পেঁচিয়ে টানতে টানতে আমাকে আর মাকে মারধর করতে করতে ভাইকে টানতে টানতে নিয়ে এসে ওখানে পিটিয়ে পিটিয়ে মুখ থেতো করে ইট দিয়ে মাথা মুখটা গলিয়ে দিল। আপনাদের চোখের সামনে? হ্যাঁ, আমার মায়ের মা তো পা ধরে রয়েছে ভাইয়ের মৃত্যু সুনিশ্চিত করার জন্য। যা যা করার এরা তাই তাই করেছে, পুরো মুখটাকে এখান থেকে গলিয়ে দিয়েছে। আপনি বলছিলেন আততায়ীদের কথা, তাদেরকে আপনি চেনেন? হ্যাঁ, এই তো আমার পাশের বাড়ি, পরেশ পালের রিলেটিভ। দেখুন, হ্যাঁ, এই তো ওই তো সামনে পরেশ পালের রিলেটিভ। চলুন, ওর বাড়ির সামনেই খুন করেছে। ওর বাড়ি থেকে জল নিয়ে এই ওসি, এই দীপঙ্কর দেবনাথরা এই রক্ত ধুয়ে দিচ্ছিল প্রমাণ লোপাট করার জন্য। এবং তারা জেলে আছে আজকে, 4 জন জেলে। চলুন দেখবো তারপর। কোন বাড়িটার কথা বলছিলেন আপনি? এই তো এই বাড়িটা, সামনে দেখুন। আচ্ছা, এই বাড়িটা আছে।
এই বাড়িটার কথাই হ্যাঁ, বলছিলেন? এখানেই খুন করেছে, আর এই বাড়ি থেকেই জল এনে সব ধোয়া হচ্ছিল। ওসি দাঁড়িয়ে থেকে ধোয়াচ্ছিল রক্ত, দীপঙ্কর এরা ধুচ্ছিল যাতে প্রমাণ লোপাট করা যায়। যার সমস্ত কাজ এরা করেছে, প্রশাসন থেকে করেছে, মানে নারকেলডাঙ্গা থানার পুলিশ পরেশ পাল, স্বপন সমাদ্দার কথা মতো। আপনি একদম চোখের সামনে দেখেছেন আপনার ভাইকে খুন হতে। কতজন ছিল সেখানে এক্স্যাক্টলি মনে আছে? হ্যাঁ, অনেক লোক ছিল। কতজন? মিনিমাম 38-40 জন এখানে খুন করছিল, এবং বাইরে তো আরো লোক ভাঙচুর করছিল, প্রচুর লোক। মানে একটা সেকশন এখানে খুন করছে, একটা সেকশন এদিকে ভাঙছে, ওইদিকে ভাঙচুর করছে। মানে প্ল্যান করে কে কোথায় কি করবে, ডিভিআর বক্স কি করে তুলে নিয়ে পালিয়ে যাব যাতে প্রমাণ। এই দেখুন, আমার বাড়িতে এতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং ক্যামেরা যে এক জায়গায় লোড হয়, আপনি হুট করে এলেন কাউকে খুন করলেন আলাদা ব্যাপার, কিন্তু তার যে ডিভিআর বক্সটা নিয়ে যেতে হবে, রক্ত ধুতে হবে পুলিশ দাঁড়িয়ে থেকে, এটা একটা প্ল্যান না করলে এত লোককে একসঙ্গে জড়ো করা এবং সেকশন ওয়াইজ ভাগ করা, যে এক সেকশন এদিকে বাড়ি ভাঙবে, এক সেকশন ওদিকে পার্টি অফিস এনজিও ভাঙবে, এক সেকশন এখানে মার্ডার করবে, এইভাবে হয় না। এবং ডিভিআর বক্স নিয়ে যেতে হবে, অসম্ভব। এটা প্ল্যান করা ছিল স্বপন সমাদ্দার, পরেশ পালদের। কারণ তো তার আগে ওরা বলেছিল, এই তো এখানে মিটিং করে বলে গেছিল 20 তারিখে যে ভোটে জিতে দুই ভাইকে জমদুয়ার পার করে দেবো। পরেশ পালের বক্তব্য, যে বক্তব্য সিবিআই মহামান্য আদালতের কাছে তুলে দিয়েছে, পরেশ পাল স্বপন সমাদ্দারদের সেই বক্তব্য, এখান দিয়ে তো আমাদের ধমকি দিয়েই ছিল যে ভোটে জেতার পর আমাদের মারবে, তো 2 তারিখে মেরেই দিল। এখানে বলেছে, এবং তার মানে যেরকম কাজ করার তারা কাজ করে দিয়েছে। আর এই কাজটা তারা প্ল্যান করেই রেখেছিল। যখনই জিতে গেল, দুপুরবেলা তারা বুঝতে পেরে গেল 11টার পর থেকে যে তারা জিতছে, তারপরেই তারা অ্যাকশন শুরু করে দিল। রাজ্য জুড়ে ডিজে বক্সে বাজে খেলা হবে, আর উড়ছে সবুজ আবির। কিন্তু কাকুরগাছির এই রাস্তায় লাগানো ছিল কয়েকটা গেরুয়া পতাকা, লাগিয়েছিলেন অভিজিৎ সরকার। তারই কি মাসুল দিতে হলো তাকে? দেখুন, এইটাই তো ঘটনা। আমার ভাই, আমি, আরো 2 জন ছিল, মানে প্রথম 4 জন। এই পুরো এলাকায় 4টে বিজেপি, একটাও পার্টি অফিস ছিল না। প্রথম এই যে বিজেপি পার্টি অফিস আমরা গঠন করলাম, এবং বিজেপির তখন ফার্স্ট কোনো একজন বড় কাউকে দিয়ে, মানে যিনি ছিল ভাইস প্রেসিডেন্ট বিশ্বপ্রিয় রায়চৌধুরী বালুদা, তাকে দিয়ে প্রথম উদ্বোধন করা হলো এই আমাদের অভিজিৎ সরকারের দুর্গাপুজো। তো এটা যখন তারা বুঝতে পারলো যে আস্তে আস্তে লোক বাড়বে বা বিজেপির সংগঠন হবে, তার জন্য এই খুন, যাতে আর সংগঠন না বাড়ে, এবং ভয় দেখানোর জন্য যে বিজেপি করলে আমরা কি করতে পারি তৃণমূলে। এই পরেশ পাল, স্বপন সমাদ্দার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এত বড় হত্যাকাণ্ড ঠিক এখান থেকেই আমি জানতে চাই যে আপনার ভাইকে, মানে অভিজিৎ সরকারকেই কেন টার্গেট করা হলো? এর পেছনে অন্য কোনো কারণ আছে আপনার কি মনে হয়? না, এখানে তো একজনই বিজেপি, আর বিজেপি কোথায়? আচ্ছা, এবার এই একজন আস্তে আস্তে বাড়াচ্ছে, 1 জন থেকে 100 জন হবে, সেটা ওরা বুঝতে পেরেছে। যার জন্যই প্রথমেই এই ঘটনাটা করলো, যাতে আর বিজেপি বাড়তে না পারে, কেউ যাতে বিজেপি করার সাহস না পায়। ফাঁসি দরকার নেই, আমি ফাঁসি চাইছি না, কেন ফাঁসি হলে এরা একবারে মরে যাবে। আমি চাই এরা তিলে তিলে মরুক, যেরকম ভাবে কষ্ট দিয়ে দিয়ে পিটিয়ে মুখ থেতো করে মায়ের সামনে সন্তানকে খুন করেছে, এরাও সেইভাবে যাবজ্জীবন। ফাঁসি আমি চাই না। মাননীয় যে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, মুখ্যমন্ত্রী, যে ভোট পরবর্তী হিংসার ফাইল আবার নতুন করে খোলা হোক। অনেক কিছু জিনিস তো বাদ পড়ে গেছে। এই যেমন পুলিশের শাস্তিটা কোথায় হলো, জেল খেটে আসার পরে তো তারা আবার বহলতবিয়াতে চাকরি করছে, সেগুলো তো দেখতে হবে এই সরকারকে। এত বছর তো আমরা অপেক্ষা করলাম। আচ্ছা, আপনার ভাইয়ের বিষয়ে যখন কথা হচ্ছে, তখন একটা কথা জানতেই হচ্ছে যে ওর ছোটবেলাটা কেমন ছিল, কি খেতে ভালোবাসতো? আর বলবেন না, থামস আপ মাস্ট, আচ্ছা, দিতেই হবে। আচ্ছা, রসগোল্লা দিতেই হবে, এই দোকান একদম বাধা, এই মেন রাস্তার মুখে। আচ্ছা, ওকে দিতেই হবে রাত্রিবেলা, ও খাবেই রোজ। আচ্ছা, আমরা বলতাম দাঁতে পোকা হয়ে যাবে, খাস না কিন্তু সুগার হয়ে যাবে, ও শুনতো না। আর হচ্ছে ইলিশ মাছ, ঝোল না কিন্তু, আচ্ছা, ভাজা না, আমার মা সেই ভাপা করে দিত টিফিন কারি করে ভাতের মধ্যে, ওইটা। এখন তো আর ভাই নেই, ওর মৃত্যুবার্ষিকীর দিন এই 2 তারিখে, আর যে ওর জন্মদিন আছে 8ই ভাদ্র,
ওই দিনকে মা কাঁদতে কাঁদতেও করে দেয়, ওর ফটোর সামনে দেওয়া হয়। আপনারা খান? না, আমাদের ইচ্ছা আর করে মন না। থেকে। আর একটা জিনিস যেটা খেতে, ওই যে কাঁকড়া খেতে খুব ভালো, কাঁকড়া? আচ্ছা। এটা আমাদের পরিবার থেকে তুলেই দিয়েছে, আমরা আর সারা জীবন আর খাবো না কাঁকড়া। এবং কলকাতা হাইকোর্ট তো সিবিআই কে তদন্তভার দিয়েছিল, সিবিআই এর তদন্তে কি আপনারা খুশি? দেখুন, এখন অব্দি তো আমরা খুশি। আচ্ছা। আমরা যেটা চেয়েছিলাম, হ্যাঁ দেরি হয়েছে কারণ তাদের বিভিন্নবার বিভিন্ন অফিসার চেঞ্জ হয়েছে, দেরি হয়েছে, কিন্তু কাজ হয়েছে। মূল অভিযুক্ত, মূল আততায়ী, সে কি ধরা পড়েছে? হ্যাঁ, এইবারই যেখানে দিয়ে বলছিলাম, দীর্ঘ 4.5 বছর পর তাকে ধরে আনা হয়েছে। দীর্ঘ 4.5 বছর? 4.5 বছর লাগলো কেন? একটাই ঘরে লুকিয়েছিল। দেখুন, যেহেতু সেখানে রাজ্য সরকার, তৃণমূলের পুলিশ সাহায্য করছিল এই আসামিদের লুকিয়ে রাখার জন্য, এবং মূল অভিযুক্ত হচ্ছে এই যে পরেশ পালের রিলেটিভ, এই যে বাড়ি, যে বাড়ি দিয়ে বললাম যে জল নিয়ে ধোয়া হয়েছে, সেও জেলে, এবং তার যে স্ত্রী, যে মানে আমার ভাইকে ধরেছিল যাতে মৃত্যু সুনিশ্চিত করা, সেও জেলে। পুলিশদের সঙ্গে তাকেও ধরা হয়েছে, সেকেন্ড চার্জশিটে তার নাম ছিল, তাকেও ধরেছে। আচ্ছা, একটা জিনিস না জিজ্ঞাসা করে পারছি না, যে এত কিছুর পর আপনার কি মনে হয় আপনি এখন নিরাপদ রয়েছেন? দেখুন, আমার বিপক্ষে কিন্তু মানে যারা মেন খুনি, তারা এত বড় প্ল্যান করে এত লোক নিয়ে এসে এত বড় হত্যাকাণ্ড করেছে, এবং সরকার না পরিবর্তন হওয়া অবধি আমাকে আবার একবার খুন করবার চেষ্টা করেছিল, যার মামলা নারকেলডাঙ্গা থানায় পেন্ডিং রয়েছে। তো এরা আমাকে এত সহজে ছাড়বে বলে তো আমার মনে হয় না, কারণ এরা জানে আমি বেঁচে থাকলে ওরা হয়তো জেলের ভেতরে চলে যাবে, তো হামলা করতেই পারে। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, একটা আশ্বাস তো আছে। আপনাকে প্রত্যেক মাসে কতবার করে কোর্টে দৌড়তে হয়? দেখুন, মাসে 30 দিন, কিন্তু আমাকে 32 দিনই বোধহয় কোর্টে থাকতে হচ্ছে, এরকম পরিস্থিতি। কারণ এক এক দিনে হয়তো আমাকে শিয়ালদাতেও যেতে, মানে ব্যাংশাল কোর্টেও যেতে হচ্ছে, হাইকোর্টেও যেতে হচ্ছে একই সঙ্গে। সকালবেলা হয়তো ব্যাংশাল, বিকেলবেলা হাইকোর্ট, বা বিকেলবেলা মানে দুপুরবেলা ব্যাংশাল, তো সকালবেলা। এতবার কেন যেতে হচ্ছে এতগুলো কোর্ট? কারণ হচ্ছে আমার ভাইয়ের মূল মামলা একটা, কিন্তু এর থেকে তো অনেকগুলো আরো আদার্স পার্ট গুলো বেরিয়েছে। আসামিদের বেল আছে, সিবিআর প্রোটেকশনের ব্যাপার আছে, স্ট্যাটাস রিপোর্ট আছে, একটার পর একটা মামলা বিভিন্ন কোর্টে চলছে। মূল মামলা অভিজিৎ সরকার খুনের মামলা, সেখান থেকে টুকরো টুকরো ভাবে অনেকগুলো মামলা বেরিয়েছে, সেইগুলোই চালাতে হচ্ছে, বিভিন্ন কোর্টে যেতে হচ্ছে। একটা মূল মামলার এতগুলো সাইড মামলা। এবং যখন আপনার ভাইয়ের মৃত্যু হয়েছিল, তারপর যখন বডি তুলে নিয়ে যাওয়া হলো, না, বডি তো পুলিশ চুরি করে নিয়ে গেছিল। চুরি করে নিয়ে গেছিল? একদম চুরি। কিরকম? যখন মারা হলো, খুন হয়ে গেল, আমার মা ভাই পা ধরে রয়েছে, আমি মারতে মারতে যখন আমি ওখানে, যখন সব শেষ, আমি ওইদিকে চলে গেলাম। আপনাকে মারতে মারতে ওইদিকে নিয়ে গেছিল? আচ্ছা। তারপরে যখন পুলিশ ঢুকলো, আসামিরা পালিয়ে গেল, তখন মাকে আমাদের বললো যে চাদর আনতে। আমার মা যখন চাদর আনতে গেল, এসে দেখলাম আমার ভাইয়ের লাশ নেই। ভাইয়ের লাশ পুলিশ তাড়াতাড়ি নিয়ে চলে গেল। মানে যতটা প্রমাণ লোপাট করা যায় ততক্ষণে ধোয়া চালু হয়ে গেল, রক্ত ধোয়া চালু হয়ে গেল, লাশ নিয়ে চলে গেল, নিজেরাই পোস্টমর্টম করে নিল। আমরা জানতেও পারলাম না যে কোনখানে আমার ভাই রয়েছে। আচ্ছা। তারপরে তো পুলিশ আমাকেই এখান থেকে ধরে নিয়ে চলে গেল। কোথায় হয়েছিল পোস্টমর্টম? এনআরএস হসপিটালে প্রথম করেছিল। আর আরেকটা কথা বলে দিই, এই যে আমি যখন ওখানে গেলাম, পুলিশ এলো, পুলিশ এসে কিন্তু আমার ভাইয়ের বডিটা তুলে নিয়ে গিয়ে কিন্তু আমাকেও ধরে নিয়ে চলে গেল। আচ্ছা। আমার ফোন এই শুভজিৎ সেন কেড়ে রেখে দিল, এবং এখান থেকে রক্তমাখা ইট, সেইটে রক্তমাখা আমাকে যখন গাড়িতে তুলছে, এই দীপঙ্কর এই ওসিকেই রক্তমাখা ইটটা দিল, গাড়িতে রাখলো। আমি তো হয়তো ভাবলাম যে এটা প্রমাণের জন্য রাখবে, পরবর্তীকালে দেখলাম ইটটা হাওয়া হয়ে গেল। মানে কত রকমের লোপাট করার এ করেছে। ওই ইট দিয়েই খুন করা হয়েছিল? একদম রক্তমাখা ইট, যেই গাড়িতে করে আমায় ধরে নিয়ে যাচ্ছে, সেই গাড়িতে করে রক্তমাখা ইটটাও যাচ্ছে আমার ভাই। তাহলে কতটা ভয়াবহ অবস্থা চিন্তা করুন। দাদা দেখছে ভাই মরে গেছে, ভাইয়ের রক্তমাখা ইট দাদার সঙ্গে যাচ্ছে থানায়, দাদাকে ধরে নিয়ে যাচ্ছে, ভাইয়ের রক্তমাখা ইট নিয়ে যাচ্ছে। তারপর পোস্টমর্টমে কি হলো? পুলিশ তো নিজেদের মতো সাজিয়ে করেছে, কিন্তু সেখানেও তো এতটা জিনিস লুকাতে পারবে না যে এইভাবে পিটিয়ে হত্যা করার পর যেটা খুন, সেটা তো প্রমাণিত হবে। কিন্তু তারপরে আমরা ইয়েতে করলাম, হাইকোর্টে মামলা হলো, কিন্তু ততদিন এরা প্রমাণ লোপাট করার জন্য বডিটাকে কি করেছে, প্রিজার্ভ না করে, আমরা বহুবার চিঠিও দিয়েছি, নর্মাল ভাবে ফেলে রেখে বডিটাকে অর্ধেক পচিয়ে দিল। তারপরেও মহামান্য আদালত রায় দিল যে কমেন্ট হসপিটালে সেকেন্ড পোস্টমর্টম হবে। সেটা হলো, তাতেও অনেকটা তথ্য বেরিয়ে এলো। আচ্ছা, কি কি তথ্য বেরিয়ে এসেছিল?
যে মাথার পুরো খুলিটা কটা ভাগে ভাগ করেছে, হাত পা কোথায় ভেঙে গেছে, বুকের হাড় ফাড় যে থেতো করে দিয়েছে, কিভাবে পিটিয়ে মারা হয়েছে এবং বডি অর্ধেক ডিকম্পোজ হয়ে গেছে, সবটাই তারা রিপোর্টে উল্লেখ করলো। তো এতে তো প্রমাণ হলো যে এই রাজ্য সরকার, পুলিশ এবং এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা নিয়ে তারা এনআরএস হসপিটাল দিয়ে এই মানে বদমাইশিটা করিয়েছিল। আচ্ছা, একটা কথা বলুন, তাহলে দুবার হয়েছে আপনার ভাইয়ের পোস্টমর্টেম, তারপর আলটিমেটলি কতদিন সময় লেগেছিল এই পুরো প্রসেসটাতে? আপনি আলটিমেটলি ডেড বডিটা কবে পেলেন? 72 দিন পর সেকেন্ড পোস্টমর্টম হয়েছিল। 72 দিন পর? 73 দিনের মাথায় সেকেন্ড পোস্টমর্টম হয়েছিল। আর আমরা 4 মাস পর ভাইয়ের বডি পেয়েছিলাম। 4 মাস পর? ততদিন মানে বডি বলা ভুল, মানে কিছু হাড় আর পচা মাংসর একটা প্লাস্টিকের মধ্যে ভরা যেরকম হয় সেটাই। অভিজিৎ সরকার, যার যাত্রা থেমেছে মাত্র 35 বছর বয়সে। তিনি উত্তর কলকাতার কাকুরগাছির বাসিন্দা, পেশায় মৃৎশিল্পী, প্রতিমা শিল্পী। আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা বলছিলেন, তিনি কি যোগাযোগ রাখেন এখনো আপনার সঙ্গে? দেখুন, তিনি ভোটের আগে অবধি আমার সঙ্গে যোগাযোগ ছিল এবং ভোটে তো উনি ব্যস্ত। নিশ্চয়ই। তার আগে অবধি তারিখটা আমার ঠিক হোয়াটসঅ্যাপে দেখতে হবে, উনি ফোন করেছিলেন ব্যাপারটা। আচ্ছা, 2 তারিখে না, ভুলে গেল, সরি, 2 তারিখেও উনি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে ভাইয়ের মৃত্যু নিয়ে উনি শোক প্রকাশ করছেন। এটা উনি প্রত্যেক বছরই করেন। 2 তারিখ উনি মোবাইলে বার্তা দেন, আর পুজোর সময় তো আসে ভাইয়ের বেদিতে মালা দেওয়া থেকে ভাইয়ের প্রতি প্রত্যেক বছর। 2021-এ যবে ভাই মারা গেছে, ভাই 2021-এর 2রা মে মারা গেল এবং সেপ্টেম্বর মাসেই যে দুর্গাপুজো হলো সেই বছর থেকে আজ অবধি ওই অভিজিতের দুর্গাপুজোর একজনই মানে উদ্বোধক, সে হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আজ অবধি তিনি ওই জায়গাটা ধরে রেখে দিয়েছেন। উনি প্রত্যেক বছরে আসেন এবং এই পুজোর, আমার দেখুন, একটা ছোট পুজো নিজেরা উদ্যোগ নিয়ে ভাই করে গেছিল, আমরা চালাচ্ছি। সেই ছোট পুজোতেও কিন্তু উনি বিরোধী দলনেতা হিসেবেও এত বছর ধরে একইভাবে এসে গেছেন, উনি এসে উদ্বোধন করে গেছেন পুজো। জন্মদিনের দিন ভাই কি করতো, কি করে কাটাতো সারাদিন? ঘরেই থাকতো না। আচ্ছা, কোথায় যেত? না, কুকুরদের খাবার ঠাবার দিয়ে, কি আর বলবো, একটা বড় ঘটি নিয়ে গঙ্গার ধারে শিব ঠাকুরের মাথায় জল ঢালতো। শিব ঠাকুরের ভক্ত ছিল? আচ্ছা, মানে ছোটবেলা থেকেই কি শিবের পুজো করতো? তারপরে এসে এবার আমরা বলতাম, তুই না ইলিশ মাছ করতে বললি, মাংস করতে বললি, আর শিবের মাথায় জল দিলে বলছে ওটা হয়ে গেছে, এবার এইটা পেট পুজো হবে, শিব পুজো হয়ে গেছে। প্রত্যেক জন্মদিনে এইভাবেই কাটতো? জন্মদিনে ও এইভাবেই করতো। আর প্রত্যেক দুর্গাপূজায় কি এখানেই থাকতো, পাড়ার পূজায়? হ্যাঁ, ও তো নিজেই পুজো করেছে। এই পাড়াটায় তো কোনো পুজো হয় না আমাদের। আচ্ছা। তার জন্য নিজের উদ্যোগে একদম নিজের পয়সা দিয়ে প্রথম ও দুর্গাপূজা নিজের পয়সা দিয়ে? নিজের পয়সা দিয়ে, কারণ ঠাকুর তো নিজে বানিয়েছিল, ঠাকুরের পয়সাটা লাগিয়ে না। হ্যাঁ, ওই প্রতিমাটাই একটা ছোট করে প্যান্ডেল করে ওই প্রথম নিজে, তখন তো লাইট ভাড়াও পাওয়া যাচ্ছে না, লাস্ট মুহূর্তে পুজো করবো। আমরা তো বারণ করছি যে দেখ, দুর্গাপুজো তো ছোটখাটো পুজো না, অনেক বড় পুজো না, নিয়ম পালন করতে হবে। সে ঘরে 3 দিন ভাত খাওয়া বন্ধ। আচ্ছা। চেতলা মিনলি পুজো করতেই দিতে হবে, নাহলে শুনবে না। লাস্টে আমি আর মা বাধ্য হয়ে বলি কর, বাস। তারপরের বছরই তো সব শেষ।